শুয়ে বসে থাকলে সফলতা আসে না, এই পৃথিবীতে সফলতা অর্জন করতে হয়। স্বামীজি বলতেন, মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে, যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। ঊনবিংশ শতাব্দীতে আমাদের ভারত ভূমিতে জন্মেছিলেন একজন মহাপুরুষ, স্বামী বিবেকানন্দ। স্বামীজির আবির্ভাব সমগ্র জাতির জীবনে এনে দিয়েছিল এক নতুন অনুপ্রেরণা। আপামর জনসাধারণের দরিদ্র, অশিক্ষা, কুসংস্কারে আচ্ছন্ন ব্যক্তিত্বকে জাগিয়ে তুলেছিলেন স্বামীজি। আজকের পৃথিবীতে স্বামী বিবেকানন্দের কথা যেন ভীষণভাবে প্রাসঙ্গিক। বর্তমান সমাজ ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা ভীষণ কঠিন, আর এই প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে নিজেকে বহু ক্ষেত্রে পারদর্শী করে তুলতে হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে আজকের একাংশ যুবদের মধ্যে সেই একাগ্রতা লক্ষ্য করা যায় না। লক্ষ্যহীন জীবনে নেশাকে সম্বল করে এক নকল দুনিয়ায় নিজেদের মুকুটহীন সম্রাট মনে করে সেই অংশের যুবরা, যার পরিণতি অন্ধকার ভবিষ্যৎ। সংখ্যায় খুব কম হলেও সমাজ আজ সেই শ্রেণীর যুবদের নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন। আজকের যুবরাই তো দেশের মূল শক্তি। তাই দেশকে আগামী দিন ভালো রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে আজকের যুবদের ভালো রাখতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠন যেমন যুবদের নিয়ে কাজ করছে, ঠিক তেমনি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাও যুবদের সার্বিক বিকাশে কাজ করে চলেছে। তাদের মধ্যে অন্যতম বিবেকানন্দ যুব মহামণ্ডল। 12ই জানুয়ারি সারা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হলো যুব দিবস। স্কুল, কলেজ ছাড়াও সরকারি এবং বেসরকারিভাবে বহু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু সবশেষে প্রশ্ন হচ্ছে, কেমন আছে রাজ্যের যুবরা? রাজ্যের যুবদের এই মুহূর্তে সবচেয়ে বেশি কি প্রয়োজন? দ্রুত পরিবর্তনশীল আজকের পৃথিবীতে রাজ্যের যুবদের ভবিষ্যৎ কতটা নিরাপদ? তাছাড়া রাজ্যের যুবদের নিয়ে কি কাজ করছে বিবেকানন্দ যুব মহামণ্ডলের মতো সংস্থাগুলো? এমন নানান বিষয় নিয়ে আলোচনা করতেই আজকের এই বিশেষ টক শো। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। যুবদের নিয়ে আজ এই বিশেষ টক শোতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন আগরতলা বিবেকানন্দ যুব মহামণ্ডলের সম্পাদক শঙ্কর চক্রবর্তী। স্বাগত শঙ্করবাবু আপনাকে। নমস্কার। শঙ্করবাবু, অনেকদিন ধরে কাজ করছেন বিবেকানন্দ যুব মহামণ্ডল হয়ে আপনারা যুবদের নিয়ে। এখন কি দেখছেন, কেমন আছে রাজ্যের যুবরা? আমরা যেটা দেখছি, আসলে যুবরা এখন ভালো নেই। একাংশ যুবক, যেটা বললেন, ওরা ওদের যে উদ্দেশ্য, তার জীবনের যে উদ্দেশ্য, সেই রাস্তা থেকে সেই রাস্তাই খুঁজে পাচ্ছে না। যার জন্য উদ্দেশ্যহীনভাবে এবং হতাশাগ্রস্ত হয়ে ওরা বাজে কাজের সঙ্গে লিপ্ত হচ্ছে, নেশাগ্রস্ত হচ্ছে, ধ্বংসাত্মকমূলক কাজে যুক্ত আছে। আমরা দেখছি এরকম বিভিন্ন সমাজের বিভিন্ন রকমের ঘটনাগুলো ঘটছে, যেগুলো মানুষের মতো মানবোচিত কাজ নয়, সমাজের ক্ষতিকারক কাজ। তো তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য অনেকেই কাজ করছেন। অবশ্য অনেক বলছিলেন তো যে সরকারি বেসরকারি বিভিন্ন সামাজিক সংস্থা এই কাজগুলো করে যাচ্ছে একদম। কিন্তু তারপরেও মুখ্য যে উদ্দেশ্য, তার গোড়া থেকে তাকে তার উদ্দেশ্য সম্পর্কে, তার শিক্ষার মধ্যে সে যে মানুষ, সে যে মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছে ছোটবেলা থেকে, তার ভিতরে সেই অনুপ্রেরণা, তার সেই চেতনা জাগানোর জন্য কাজ করা দরকার। ওকে, যুবদের নিয়ে কাজ করা দরকার। যুবরা ভালো নেই, এমনটাই শঙ্করবাবু আপনি বলছেন এবং আপনি মনে করছেন। অবশ্যই আপনারা কাজ করছেন যুবদের নিয়ে, খুব কাছ থেকে যুবদের দেখেন আপনারা। সবাই যে একই পথে হাঁটছে তা নয়, তবে একাংশ যুবদের কথাই আপনিও বলছিলেন, এবং এটা কিন্তু জনসমক্ষেও এটাই আলোচিত বিষয় যে একাংশ যুবদের অবস্থান কিন্তু এই মুহূর্তে ভালো নয়। তাদেরকে মূল স্রোতে বা বিপদ থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, পথে ফিরিয়ে আনতে হবে। তবে তার আগে জানবো যে বিবেকানন্দ যুব মহামণ্ডলের মূল লক্ষ্য কি আপনাদের, এবং আপনারা কি ধরনের কাজ করেন? আমাদের মূল লক্ষ্য হচ্ছে বি অ্যান্ড মেক। ওকে, আগে নিজে হও, তারপরে অন্যকে তৈরি করো। আচ্ছা,
নিজে যদি তৈরি হতে পারি, হুম, এই তৈরি হওয়াটা কি? স্বামীজি যেটা বলেছেন, মানুষ চাই। হুম, স্বামীজি আহ্বান করেছেন যে জগতের প্রথম মানুষ, এই যে মনুষ্যত্ব বোধ সেটা জাগ্রত করা। হুম, তো এই যে ভারতীয় সংস্কৃতি উন্মেষকারী মনুষ্যত্ববোধ উন্মেষকারী যে শিক্ষা, হুম, এই শিক্ষাটা প্রথমে দরকার। আচ্ছা, তাহলে যুবকরা তার শৈশব থেকে হুম, তার তাদের যে মা বাবার হুম, কাছ থেকে হোক, বিদ্যালয় থেকে হোক, বা পারিপার্শ্বিক পরিবেশ থেকে, হুম, বিভিন্ন স্তরে স্তরে সেই বোধটা যদি জাগ্রত করা যায়, হুম, তাহলে সে ধীরে ধীরে মানুষ হিসাবে চিন্তা করবে এবং চরিত্রবান মানুষ হিসাবে গঠিত হবে। হুম, তার যদি চরিত্র তৈরি হয়, তাহলে সে সমাজ সেবার জন্য, দেশের সেবার জন্য তার মন অবশ্যই, তার অনুভূতি উপলব্ধি হবে যে দেশের জন্য সে কাজ করার জন্য, বা জাতীয়তাবোধ জাগ্রত হবে। আচ্ছা, এইটার অভাব আছে। আমরা যেটা দেখছি, আমাদের যুব মহামণ্ডল, যেটা আমাদের মূল লক্ষ্য হচ্ছে, আমাদের চিন্তা হচ্ছে সে মানুষ গড়ার কাজ করা। না, এখানে আমি তাহলে আপনাকে একটু ইন্টারাপ্ট করবো। এই যে মূল্যবোধের শিক্ষার কথা বলছেন, যেটা আপনি নিজেই বললেন যে সেখানে পারিপার্শ্বিক পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, শৈশব থেকেই বা শিশুকাল থেকেই যুব হওয়ার আগেই এগুলো তৈরি করে নিতে হয়, এবং এগুলো তৈরি হয়ে যায় অনেকেই। তাহলে সেটা কি সেই জায়গাগুলোতে কি মানে কোনো অভাব রয়েছে? মানে হ্যাঁ, আমাদের অবশ্যই অভাব। শিক্ষাদানে কি আমাদের অভাব হ্যাঁ, রয়েছে? অভাব আছে, শিক্ষাদানের অভাব আছে। আমাদের বর্তমান যে কম্পিটিশনের যুগে হুম, আমাদের এই শিক্ষারই অভাব আছে। আচ্ছা, এই শিক্ষাই দেওয়া হয় না। হুম, আমরা যেটা ছোটবেলায় দেখেছি, বা আমাদের জন্মেরও আগে থেকে যেটা আমরা স্কুল কলেজের যে পাঠ্যসূচি দেখেছি, সেখানে মানুষের, মানে ছাত্রদের, তার যে বিভিন্ন মনীষীরা আছে তাদের জীবন অনুসরণ করে, হুম, বা বাড়িতেও যেরকম যে গুরুজনদের শ্রদ্ধা করা, হুম, বা তাকে সেভাবে মা বাবা চরিত্র জ্ঞান দেওয়া, হুম, চরিত্র শিক্ষা দেওয়া, হুম, মূল্যবোধ জাগ্রত করার যে উপদেশ দেওয়া, মিথ্যা কথা না বলা, তারপরে কাউকে ইয়ে না বলা, মানে ঠকানোর চিন্তা না করা, চুরি বিদ্যা বা এসব চুরি চৌর্য বৃত্তি চিন্তা না করা, হুম, বিভিন্ন রকমের যে উপদেশমূলক যে বিষয়গুলো আছে, সেগুলো শিক্ষা দেওয়ার প্রচলন ছিল। কিন্তু হুম, ধীরে 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 আমাদের আর্থসামাজিক কারণেই হোক, যুগের পরিবর্তনের কারণেই হোক, বর্তমান সমাজ ব্যবস্থার কারণেই হোক, হুম, সেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা দেখছি বিভিন্ন বাড়ি ঘরে আমাদের ছোট ছোট পরিবার, হুম, যে এই নিউক্লিয়াস পরিবারের ক্ষেত্রে একটি মাত্র সন্তান, তাকে কিভাবে ইঞ্জিনিয়ার, ডাক্তার তৈরি করা হবে, মানে সোজা কথা টাকা তৈরি করার কল হিসাবে তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায় আজকালকার দিনে মা বাবারা, বেশিরভাগই গার্জিয়ান। হুম, কিন্তু ওই যে পাশাপাশি যে তার যে মূল্যবোধের শিক্ষাটা। হ্যাঁ, মূল্যবোধের যে শিক্ষা, হুম, সে যে মানুষ হিসাবে যে তার ভবিষ্যৎ লক্ষ্যটা কি, হুম, সেটা ভাবিয়ে তোলা, হুম। এই শিক্ষাটার অভাব আছে। ওকে, আমরা সেই বিষয়টা নিয়ে আবার আসবো পরে। আপনি যেটা বলছিলেন, তো আপনাদের সংস্থার কথা আমরা জানতে চাইছিলাম বা শুনতে চাইছিলাম যে আপনারা কি ধরনের কাজ করেন। এখন যুবদের নিয়ে কাজ করছেন, যুবরা আপনাদের সঙ্গে কিভাবে যুক্ত হয়, হ্যাঁ। আর মানে আপনারা কি ধরনের কর্মসূচি গ্রহণ করেন বা কি ধরনের কাজ করেন? আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে প্রতিষ্ঠানটা, এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না, হুম, সেটা কোনো সামাজিক প্রতিষ্ঠানও বলা, আধ্যাত্মিক প্রতিষ্ঠানও না। হুম, মানে ধর্মীয় মানে আধ্যাত্মিক একই কথা। হুম, তো এটা এমন একটা প্রতিষ্ঠান, ও যেটা বলছিলাম যে আমাদের বি অ্যান্ড মেক লক্ষ্য, হুম, আমাদের তৈরি হতে হলে আমাদের প্রথম চরিত্র গঠন করতে হবে। আচ্ছা, চরিত্র গঠন মানে আমাদের মানুষ হতে হবে। হুম, এই মানুষ হওয়ার জন্য যে যে কাজটা করা, সেটা হচ্ছে, হ্যাঁ, সামাজিক কাজের সঙ্গে, সেবার সঙ্গে আমরা যুক্ত আছি, সেবামূলক কাজের সঙ্গে, কারণ এই সেবামূলক কাজটা কিন্তু মানুষের দ্বারাই হয়। আচ্ছা, তো এই মানুষের দ্বারা যে কাজটা হবে, সেটা সরকারও করছে সেবামূলক কাজ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলোও করছে, কিন্তু এই সেবার ভিতরে কিন্তু একটা বোধ থাকতে হবে যে আমি নিজেকে, ওই যে যেটা আমাদের স্বামীজি যে আমাদের আদর্শ, আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে যে আমাদের আইডিয়াল
ম্যান হচ্ছে যে মহাপুরুষ যুগনায়ক স্বামী বিবেকানন্দ। হুম, তো বিবেকানন্দের যে আদর্শ উনি বলেছেন যে ওই যে আমরা জীবের যে সেবা করব সেটা ঈশ্বর জ্ঞান, শিব জ্ঞানে করব। যদিও সেটা গুরু রামকৃষ্ণদেব বলেছেন যে তুই কে যে জীবে দয়া করার, তো জীব মানে শিব জ্ঞানে জীব সেবা করাটাই হলো মূল লক্ষ্য। তো একটা মানুষ যখন ওই বোধে যখন সেবার কাজ করবে তখন অটোমেটিকলি তার ভিতরে মানুষের প্রতি মানুষের তার যে ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, এগুলো জাগবে। তো আমাদের যে যুব মহামণ্ডলের যে কর্মসূচি তার মধ্যে বেশিরভাগই আমাদের হচ্ছে নিজেদের ভিতরে চর্চা করা। কি কি 5টা জিনিস আমাদের আছে। আমরা মনোসংযোগ করি, আচ্ছা, মেন্টাল কনসেন্ট্রেশন, মানে মেডিটেশন, যেটা মেডিটেশন বা মেন্টাল কনসেন্ট্রেশন। আচ্ছা, তারপরে প্রেয়ার করি আমরা। আচ্ছা, প্রেয়ারটা কি ফর অল। আচ্ছা, হ্যাঁ, প্রেয়ার ইউজ টু মানে প্রেয়ার ফর অল হিউম্যান বিইং বা ওয়েল বিইং। আচ্ছা, প্রেয়ার সবার মঙ্গলের জন্য, সবার মঙ্গলার্থে প্রার্থনা করি। তারপর হচ্ছে আমাদের ক্যারেক্টার বিল্ডিং, আচ্ছা, চরিত্র গঠন করতে হবে। তারপরে আমাদের শরীর চর্চা করতে হবে, সুস্থ থাকতে হলে আমাদের মন, সুস্থ মন তৈরি করতে হলে শরীর চর্চা। তাহলে আমাদের এরকম 5টা জিনিস আছে, আচ্ছা, যেটার মাধ্যমে আমরা নিজেরা তৈরি হতে চেষ্টা করি। নিজেরা যে আমরা যে ওই যে মানে হওয়া, যে আমাদের সামনে একটা লক্ষ্য রেখে, স্বামীজির আদর্শটাকে লক্ষ্য রেখে নিজেদের তৈরি হওয়া। তারপরে আমাদের দেখা দেখি তখন স্বাভাবিক কারণে আমরা অন্যদেরকে প্রভাবিত করার চেষ্টা করি। আপনারা প্রেরণা, আপনাদের তখন প্রেরণা হয়ে দাঁড়ান তখন অন্যদের জন্য, অন্যদেরকে আমরা এটা প্রেরণা দিতে পারি। ওকে, এখন আপনাদের এই ধরনের যে কর্মসূচি, আপনারা যে বলছেন যে 5টা কাজ আপনারা করেন, এখন এই যে কর্মসূচিগুলো করেন আপনারা, মানে এগুলো কি কোনো একটা জায়গাতে নির্দিষ্ট ভাবে? আমরা নির্দিষ্ট একটা জায়গাতে করি, কিন্তু আমরা যখন এটাকে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা বিভিন্ন যুবকদের কাছে যাই, যেটা যেরকম ধরুন কোনো সংস্থার সাহায্যে হোক, স্কুল কলেজগুলোতে যাই আমরা, সেখানে কোনো এনএসএস ক্যাম্প যদি থাকে বা কোনো একটা স্কুলের প্রধান শিক্ষকের সহযোগিতায় তাদের স্কুলে আমরা এই আমাদের মহামণ্ডলের যে কর্মসূচি বা স্বামীজির যে আদর্শ সেটা তাদের ভিতরে আমরা একটু আলোচনা করি, আমরা ক্লাস নিই, যাতে আমাদের এই আদর্শের প্রতি একটু তারা অনুভব করে এবং আমাদের কাছে আসতে পারে। ওকে, শঙ্করবাবু, এই যে আপনাদের বিভিন্ন কর্মসূচি থাকে, মানে যে কোনো এখন কর্মসূচি করতে গেলে আজকের পৃথিবীতে তো অবশ্যই অর্থের প্রয়োজন হয়, তো আপনাদের অর্থের যোগান কোত্থেকে আসে বা ফান্ড কিভাবে আসে? না, আমাদের এই কাজটা করার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। যে অর্থই লাগুক সেটা আমরা নিজেরা, আমাদের যে কয়জন মেম্বার আছি আমরা নিজেরা কন্ট্রিবিউট করি। আমরা তাছাড়া কিছু ওয়েল উইশার আমাদের আছে যারা আমাদেরকে চিনে, যারা আমাদের এই ভাবধারার সঙ্গে পুরনো দাদারা আছেন, বা কোনো আমাদের যে বিভিন্ন রকমের হিতৈষী যারা আছেন পারিবারিকভাবে, বন্ধু বান্ধব, এরকম তাদের থেকে আমরা কিছু কিছু সাহায্য পাই। সরকারিভাবে কোনো ধরনের সাহায্য কি আপনারা পান বা কোনো ধরনের? না, আমরা কোনো সরকারি সাহায্য চাইও না, আচ্ছা, আমরা নিও না। ওকে, আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন যে মূল্যবোধের শিক্ষার অভাব রয়েছে। দেখুন, আমাদের দেশ ভারতবর্ষ তো মূল্যবোধের শিক্ষা গোটা পৃথিবীকে দিয়েছে, এবং চরিত্রবান, নিষ্ঠাবান, আদর্শবান ব্যক্তিত্ব, মহাপুরুষরা আমাদের এই দেশেই জন্ম। এখন কথা হচ্ছে সেই দেশের যুবরা কিভাবে আদর্শচ্যুত হচ্ছে, মানে এটা কেন হলো? আপনি যেটা বলছিলেন যে মূল্যবোধের শিক্ষা এখন আজকাল আমাদের পরিবারে দিতে পারছে না, বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটা দেওয়া হচ্ছে তাতে পরিপূর্ণ রূপে বিকশিত হচ্ছে না সেভাবে যুবরা, সেটা কেন হচ্ছে? মানে সমস্যাটা গোড়ায় কোথায় দেখছেন? আমার চিন্তা ভাবনায় আমি যতটুকু আমার অভিজ্ঞতা আমি দেখছি যে অ্যাকচুয়ালি যুবকরা একে তো হচ্ছে ওদের লক্ষ্য ঠিক নেই। আচ্ছা, আমি জোর করে যে তাকে একটা কিছুতে তৈরি হওয়ার জন্য যে আমাদের যে চাপ, পড়াশোনার সময় যে সময় সঠিক সময় তার ভবিষ্যৎ লক্ষ্য ঠিক তৈরি করা, চিন্তা করা, সেখানে সেরকম ভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি না। তাছাড়া সে যখন যাই করলো না, এই চাপ ছাড়া তো আমরা আজকের পৃথিবী কল্পনাও করতে পারি না। তার সামনে তো দেখা যাচ্ছে কর্মহীনতা একটা জিনিস আছে, বেকারত্ব একটা একদম একদম
বেকারত্বটা একটা সেই main- চাপ যদি ছোটবেলায় না থাকে তাহলে তো আজকে সে কর্মহীন থাকবে, মানে যেটাই থাকবে তখন তো সে আরো মানে অন্ধকারে ডুববে, মানে হ্যাঁ। সেই চাপটা তো নিতে হবে। কারণ তবে আত্মনির্ভরশীল শিক্ষায় শিক্ষিত হলে হুম। সেটা কারিগরি হোক আর যাই হোক, সেলফ কনফিডেন্স থাকলে, ইচ্ছা শক্তি জাগ্রত হলে তার ভিতরে, হুম। তখন তার এই হতাশা আসবে না, বা তার ভিতরে এই কর্মহীনতার ভাবটা আসবে না। ওকে, আমাদের সেটারই একটু অভাব আছে। সেটার অভাব রয়েছে অবশ্যই। সেই মূল্যবোধের শিক্ষার আরো প্রয়োজন, আরো গঠনমূলক শিক্ষার প্রয়োজন অবশ্যই। তবে সবার জন্য নয়, এটা আমরা অবশ্যই যে আলোচনা আমরা করছি এখানে যুবদের কথা আমরা বলছি। একাংশ যুব যারা সত্যি আজ লক্ষ্যহীনভাবে বড় হয়ে উঠছে এবং লক্ষ্যহীন জীবন কাটাচ্ছে, তাদের কথা বলছি। কোনো একটা জায়গাতে বিপথে যাচ্ছে, বা তাদের যে আমাদের যে মূল স্রোত থেকে একটু সরে যাচ্ছে যেসব যুবরা, তাদের কথা অবশ্যই বলা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভারতবর্ষের 50% জনসংখ্যা 25 বছরের নিচে এবং 65% জনসংখ্যা 35 বছরের নিচে। বিরাট বড় একটা যুব সমাজ, পৃথিবীর সবচেয়ে বড় যুব সমাজ আমাদের দেশে রয়েছে। তো একটি জাতির গঠনে যুব সমাজ কি ধরনের ভূমিকা পালন করে শঙ্করবাবু? আমরা তো সবাই শুনি যে যুবরাই জাতির ভবিষ্যৎ, যুবরাই কিন্তু আসল শক্তি এখন, বা মূল চালিকা শক্তি, এই ধরনের অনেক কিছু আমরা শুনি। তো দেশ গঠনে বা জাতি গঠনে যুবদের ভূমিকা কি হয় এবং কি হওয়া উচিত? অবশ্যই যুবকদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ তাদের অদম্য ইচ্ছা শক্তি থাকে। যুবকরা তার যে শারীরিক ক্ষমতা, মানসিক শক্তি, এটা অফুরন্ত থাকে। আচ্ছা, তো তার এই শক্তি কাজে লাগিয়ে দেশ গঠনে, যেমন মানুষের দুঃখে ঝাঁপিয়ে পড়া, বা যদি কেউ যেই কাজে নিযুক্ত হোক, স্বামীজি বলেছেন যে যদি চরিত্রবান হয় এবং বুদ্ধিমান পুরুষ হয়, তাহলে যে কাজই করুক, কাজের ভিতরে ছোট বড় ভেদাভেদ নেই। যে কাজ করুক সেটা নিষ্ঠা সহকারে করলে নিজেকে ভাবতে হবে সেটা সেই কাজটা তার ক্ষেত্রে সবচেয়ে বড়। মুচি যে কাজটা করে, সে কাজটা মুচির জন্যই খুব গুরুত্বপূর্ণ, এবং এটা আমার সমাজেরও গুরুত্বপূর্ণ। মুচি ছাড়া আমরা এইরকম সমাজের প্রতিটি স্তরের লোকের যে প্রতিটি কাজের দায়িত্ব এবং গুরুত্ব অপরিসীম। একদম। তো কাজে আমাদের ওই যে এই সমাজ গঠনের ক্ষেত্রে প্রত্যেকের এরকম ভূমিকা, যে কাজটা কোনোটা ছোট কোনোটা বড় এরকম বিচারভেদ না করে যদি আমরা সমাজে লেগে যাই, যেমন আজকে যারা কৃষিকাজ করছে, তাদের ঘরের সন্তানরা কৃষিকাজের সঙ্গে যুক্ত হচ্ছে না। সেটা বর্তমান যে চিন্তা ভাবনা, যে গ্লোবালাইজেশন থিঙ্কিং, যেটা বা আমরা যে হাতের মুঠোয় আমরা যে ইউটিউব দেখছি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে সকল বিভ্রান্ত হচ্ছে বলতে পারি আমি, কারণ সব তথ্য তো সঠিক নয়, এমনও হতে পারে, বিভ্রান্তকারীও হতে পারে। তো সেই কারণে যুবকরা তার যে ওই যে কাজ, তার কৃষিকাজের সঙ্গে যুক্ত হচ্ছে না। উচ্চশিক্ষায় শিক্ষিত হলো যে কৃষিকাজ ছোট নয়, সে উদ্যান বাগান তৈরি করা হোক, আর আছে নতুন কারিগরি বিদ্যার সহযোগে সিস্টেমে, উন্নত প্রথায়, সেই কাজের সঙ্গে সে যুক্ত হচ্ছে না। সে ওই বোর্ডটা তার হচ্ছে না যে না এটাও ছোট নয় কাজ, এটাও যদি আমি করি তাহলে সমাজের উন্নয়নে লাগে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমার দেশে একজন কৃষক বা একজন রাজনৈতিক নেতৃত্ব বা একজন সরকারি আমলা, উচ্চস্তরের সরকারি আমলা, সবাই কি এক লেভেলের সম্মান পায়? তাহলে আজকে ধরুন একজন কৃষকের ছেলে যদি কৃষক না হতে চেয়ে সে যদি কোনো সরকারি বড় আমলা হতে চায়, যে যার গাড়ি যখন যাবে, তার লাল বাতির গাড়ি যাবে তখন স্যালুট করবে, তাতে ভুল কোথায়? কারণ আমাদের সমাজ ব্যবস্থাটা যে এমন ভাবে করা আছে, যদি হয় তো ভালো, অবশ্যই ভালো, সেই জায়গাতে। তাহলে আমাদের মূল লক্ষ্য কি সেটা হওয়া উচিত? আমাদের একজন কৃষক হওয়া, আমার পেশার জন্য কৃষক মানে চাষবাস বেছে নেওয়া বা পড়াশোনা করে ভালো চাকরি করা, সেটা প্রাইভেট ফার্মই হোক বা সরকারি চাকরি হোক বা আমলা হোক বা রাজনৈতিক নেতৃত্ব হোক, যেটাই হোক, এখন পেশাগত দিকটা দেখা আর আমার চারিত্রিক গঠনটার জন্য, আমার আদর্শবান হওয়ার জন্য, এই জায়গাটাতে পার্থক্যটা কোথায়? না, আদর্শবান হলে তখন ওই যে আমার যে কোন রাস্তায় আমি কি করব, সমাজ গঠনে কিন্তু সবার ভূমিকা আছে। একদম। আমি যদি সুষ্ঠু সমাজ তৈরি করতে হয়, তাহলে সার্বিক বিকাশের জন্য আমার যেরকম কৃষিকাজ দরকার,
আমলারও গুরুত্ব, সবকিছু দরকার, সমাজের সমস্ত স্তরের, কিন্তু গুরুত্বটা তো সবার সমান থাকে না, সেটা সবটা কাজের গুরুত্ব সমান। হ্যাঁ, যেটা স্বামীজি বলেছেন, সব কাজই, কোনো কাজই ছোট নয়, কিন্তু যারা করছে তাদের গুরুত্বটা সমান থাকছে না সমাজে। তো ভুলটা কোথায় হচ্ছে? সেই গুরুত্বটা আমরা দিতে জানছি না, পাচ্ছি না, আমরা সেরকম দিচ্ছি না গুরুত্ব। আচ্ছা, আমরা সেটা তাকে সেরকম ভাবে শ্রদ্ধা করছি না। তো আমি ছোট বড় তফাৎ করে ফেলছি। ওই যে বললেন না, স্যালুট দিচ্ছি, কিন্তু যে লোকটা হাড় কাটা পরিশ্রম করে একটা কিছু প্রোডাকশন করছে নতুন, তাকে সেভাবে শ্রদ্ধা সম্মান আমি দেখাতে পারছি সমাজে, মানে সাধারণভাবে। তো সেটা যেহেতু দেখছে, যারা শিক্ষিত যুবকরা যখন এগুলো দেখছে যে সম্মান পাচ্ছে না, তখন তার মনোবল ভেঙে যায়। তো সেই কারণে আমাদের সমাজ গঠনের ক্ষেত্রে সেটা একটা আমাদের বড় বাধা। ঠিক, আমরা সত্যিকার অর্থে আমাদের আজকের সমাজ ব্যবস্থায় আমরা কি একজন মানুষকে সম্মান করি, নাকি মানুষের পেশাকে সম্মান করি? যুবরা কি দেখছে? হ্যাঁ, যুবরা দেখছে পেশাকে সম্মান করছে। একটা যদি মাল্টিনেশনাল কর্পোরেশনের কোনো একটা আধিকারিক বা যে কাজ করছে, ইঞ্জিনিয়ার নিয়ে হোক, আর এক্সিকিউটিভ অফিসার হোক, ম্যানেজার হোক, যাই হোক, উচ্চ বেতনে কাজ করছে, সে গাড়ি বাড়ি নিয়ে বেশ আছে, তাকে যেভাবে মানুষ সম্মান সমীহ করছে, কিন্তু একটা লোক হাড় কাটা পরিশ্রম করে একটা বাগান করে, তার অর্থনৈতিকভাবে সে হয়তো অনেক ইয়ে আছে, সলভেন্ট আছে, সচ্ছল আছে, কিন্তু তাকে সেরকম ভাবে ওই রকম কম্পেয়ার করলে সেরকম সেই শ্রদ্ধাটা আসছে না। শঙ্করবাবু, এই যে আমরা সুস্থ সমাজ গঠনে আজকের যুবরা কি ভূমিকা নিচ্ছে বলে আপনার মনে হয়? আমরা সেই যুবদের কথা এই মুহূর্তে বলছি না, যারা একাংশ, যারা হয়তো বিপথে যাচ্ছে বা যারা লক্ষ্যহীন জীবন কাটাচ্ছে, যারা লক্ষ্য নিয়ে এগোচ্ছে জীবনে, সেই সব যুবরা কি ভূমিকা নিচ্ছে আজকের একটা সুস্থ সমাজ গঠনে? এবং আমরা যারা যুব না, আমরা যারা প্রৌঢ়, বা আমরা যারা সমাজের এমন জায়গায় পৌঁছে গেছি যারা যুবদের সাহায্য করতে পারি, আমরা কি ধরনের হেল্প বা সাহায্যের হাত তাদের দিকে বাড়িয়ে দিতে পারি? অবশ্যই আমরা তো আমাদের যাদের আছে তারা সেটা অর্থ দিয়ে হোক, বিদ্যা দিয়ে হোক, যেটাকে নিঃস্বার্থপরতা বলছে, আমি যদি নিঃস্বার্থপর হই, তাহলে আমার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যদি নিঃস্বার্থপরতা থাকে এবং দেশপ্রেমিকের ভাব থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে আমি নিশ্চয়ই আমরা যে যুবকরা আছে তাদেরকে, বা যে মানুষ আছে সমাজের বিভিন্ন স্তরে স্তরে, তাদেরকে আমরা সাহায্য করতে হবে, সাহায্য করা উচিত। কিন্তু আজকের যুবকদের কি প্রয়োজন? তাহলে তার আগে বুঝতে হবে, আমি সাহায্য করার আগে আমাকে বুঝতে হবে যে আজকের যুবকদের কি প্রয়োজন, কি চাই। যুব মহামণ্ডলের কাজ কর্মের সঙ্গে যুক্ত বলে আমি বলছি, বা স্বামীজি আমার সামনে একটা আদর্শ বলে বলছি, আজকের দিনে আমাদের প্রথম দরকার চরিত্র গঠন, ক্যারেক্টার বিল্ডিং না হওয়া পর্যন্ত মানসিক শক্তি, মনুষ্যত্ব বোধ মানুষ হিসাবে না গড়ে উঠতে পারলে ঠিকভাবে পূর্ণাঙ্গ বিকাশ যেটাকে বলছি আমরা, পরিপূর্ণভাবে, আমি যে স্বামীজি যেটা বলেছেন যে আমি আগে নিজেকে ভাবতে হবে যে আমার ভিতর শক্তি অন্তর্নিহিত আছে, আমি যে মানুষ, আগে আমার ভিতরে মনুষ্যত্ব আছে, মানুষ আছে, মানুষ থেকে আমি দেবতা হতে পারি। দিন দিন আমি পশু থেকে মানুষ, মানুষ থেকে পশুত্ব, থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব। একটা মানুষের ভিতরে পশু ভাবও আছে, দেবত্ব ভাব জাগ্রত করতে হবে, তারপরে দেবত্ব ভাবের পরে সে ফুলফিল ম্যান হিসেবে সে তৈরি হতে পারে। আচ্ছা, পশু থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব। এই যে ভাবটা, এই যে শিক্ষাটা, তাকে আগে ভাবতে হবে যে আমার ভিতরে শক্তি অন্তর্নিহিত আছে, আমরাও জাগাতে হবে, যুব শক্তিকে বলতে হবে তোমার ভিতরে অসীম শক্তি আছে, তুমি সেটা ভালো কাজে লাগাও, সমাজ গঠনের কাজে লাগাও। তো লাগাতে গেলে সে দেখবে সাহায্য কোথায়, সে পরিবেশ কোথায়, এটা তো ভাবছেন, বলছেন একদম। তো সেই সাহায্য পরিবেশ আমাদের দিতে হবে সমাজে। আমরা এখন সেলফিশ, আমাদের সমাজ ব্যবস্থায় দেখা যায় যে আমরা প্রত্যেকে নিজেদের নিয়ে থাকি, আমরা ওই ভাব নিয়ে কাউকে সাহায্য করতে এগিয়ে আসি না, যার জন্য সমাজের যুবকরা অনেকটা হতাশাগ্রস্ত। আচ্ছা,
এই জন্য সমাজ গঠনের ক্ষেত্রে আমাদের যুবদের ভূমিকা থাকলেও অপরিসীম ভূমিকা আছে, হ্যাঁ, কিন্তু সেটা আমরা উপলব্ধি করতে পারছি না বা আমরা দিতে পারছি না। অনেকেই বলছেন যে আজকের যে যুগ চলছে বা এখন যে সময় চলছে বর্তমান সময়ে, শুধু যুব নয়, শিশু কিশোরদের মধ্যেও ধৈর্যের খুব মানে অভাব দেখা যাচ্ছে। ধৈর্যচ্যুত হচ্ছে খুব শীঘ্রই, খুব অল্পতেই ধৈর্যচ্যুত হচ্ছে। এটা কি সমাজ ব্যবস্থা পরিবর্তনের একটা কুফল, নাকি কোনো সমস্যা হচ্ছে, মানে বায়োলজিক্যাল কোনো সমস্যা হয়ে যাচ্ছে, অনেকে এটা বুঝতে পারছেন না? কিন্তু এখন এখানে একটা জায়গাতে আমাদের এই যুব সমাজের দায়িত্ব কর্তব্য নিয়ে কতটা ওয়াকিবহল আছে, মানে আজকের যুব সমাজ তাদের দায়িত্ব কর্তব্য শুধু সমাজের প্রতি নয়, রাষ্ট্রের প্রতি নয়, নিজের প্রতি, নিজের পরিবারের প্রতি, হ্যাঁ, সেখানেও ঘাটতি আছে। তো বললাম তো, আমাদের যে শিক্ষা, আমাদের চরিত্র গঠন হয় না। চরিত্র বলতে শুধু আমরা স্বভাব চরিত্র বুঝি অনেকটা, সাধারণ কথা, কিন্তু 24টি গুণ আছে আমাদের। আচ্ছা, স্বামীজির যে আদর্শ, সে আদর্শে আমাদের মহামণ্ডল 24টি গুণের কথা বলে, যেখানে নিষ্ঠা, আত্মশ্রদ্ধা, অধ্যবসায়, এইসব বিভিন্ন, এই যে ধৈর্য, হ্যাঁ, এরকম অনেকগুলো গুণ আছে, যে গুণগুলো অর্জন করলে একমাত্র আমার একজন যুবক বা আমার পরিবারের যে লোকগুলো আছে ধৈর্যচ্যুতি হবে না, সে তাকে ধরে রাখতে পারবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে, সেলফ কন্ট্রোল করতে পারবে। তো এই সেলফ কন্ট্রোল, সেলফ কনফিডেন্স, এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু জানে না, ভালোভাবে চর্চা করে না, সেই জন্য এই সহজে এগুলো হয়ে যাচ্ছে, টেম্পারলেস হয়ে যাচ্ছে। আমরা দেখছি নেশা করে বাস্তব সমস্যা থেকে মানে মুখ ঘুরিয়ে রাখছে অনেকেই, অনেক আজকের যুবরা সংসারের দায়িত্ব নেয় না, তো তারা রাষ্ট্রের দায়িত্ব বা সমাজের দায়িত্ব কি করে নেয়? সেটাই। কিন্তু এই যে আমরা যে যারা নেশা করছে দেখেও আমরা তাদেরকে সঠিক পথে আনছি না বা আমরা মুখ ঘুরিয়ে নিচ্ছি, এটাও ঠিক নয়। সে নিশ্চয়ই তার ভিতরে অভাব আছে। অভাব শুধু টাকা পয়সার অভাবকে আমরা অভাবই বলি, একদম। কিন্তু আমার ভিতরে যে কিসের অভাব আছে, একটা ছেলে নেশাগ্রস্ত হচ্ছে, তার ভিতরে কিসের অভাব আছে? তার পরিবার হয়তো ভালোবাসার অভাব আছে, ঠিক, তার স্নেহ মায়া মমতার অভাব আছে, পরিবেশে বন্ধু বান্ধবের কাছ থেকেও সেরকম হয়তো পাচ্ছে না, সেটা বন্ধুত্বের অভাব আছে, এরকম নানান রকমের অভাব, একাকিত্বে ভুগছে, ডিপ্রেসড আছে, এরকম নানা কিছুর কোনো না কোনো একটা অভাব তার ভিতরে আছে। সেজন্য আর ওই সহজে অন্যের কথায় কনভিন্স হয়ে যাচ্ছে, নিজে প্রলোভিত হচ্ছে, হয়ে সাময়িক উত্তেজনার বসে আনন্দ হয়তো উপলব্ধি। এটা তো সবাই জানি আমরা, সাময়িক একটু টক্সিকেশনের জন্য মানে আমার শরীরের নার্ভগুলো একটু উত্তেজিত হয়, নিজেকে অন্যরকম মনে হয়, অভাব ভুলে যায়, মানে হাসি, বাস্তব চিত্রগুলো ভুলে যায়, তখন একটু অন্য নেশাগ্রস্ত হয়ে যায়। তো এটা তো ক্ষণিক মাত্র। এই ক্ষণিকের আনন্দের জন্য সারা জীবনের দুঃখ ডেকে আনে। তো এটার মূল কারণে হচ্ছে আমাদের যে আমরা যেটা চর্চা করতে বলি, মহামণ্ডল যে কথাটা যুবকদের কাছে গিয়ে বলার চেষ্টা করি, আমরা অ্যাকচুয়ালি সেভাবে সুসংহতভাবে আমরা কাজ করতে পারছি না, কারণ আমাদের মধ্যে যুবকের সংখ্যা কম, আমাদের মধ্যে প্রৌঢ়ের সংখ্যা বেশি। আমরা বিবেকানন্দ যুব মহামণ্ডলে আপনি বলছেন যুবকের সংখ্যাটা একটু কম আছে। এটা কারণ কি? হ্যাঁ, কারণ হলো আমরা ওই যে যুবকরা তো বিভিন্ন, অনেকে পেশার কারণে, অনেকে তার কর্মসংস্থানের কারণে দূরে দূরে আছে, বা অনেকে এই আদর্শের প্রতি এখনো অনুরক্ত হতে পারেনি। আমরা তাদেরকে বললেও তারা সেটা সহজে গ্রহণ করতে পারছে না, আনন্দ হয়তো পাচ্ছে না মনে হচ্ছে আমাদের। তা আমরা চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমাদের চেষ্টা, আমরা কখনো স্বামীজির সেই কথা আমরা ছাড়বো না, যে আমরা যে যতক্ষণ পর্যন্ত না আমরা লক্ষ্যে না পৌঁছি আমরা থামবো না। আমরা চেষ্টা করছি, আমাদের আগামী 19 তারিখ, আগামী এই যে 19শে জানুয়ারি রবিবার, আমরা সেরকম প্রায় 80 জন যুবকদের নিয়ে রানীবাজারে আমরা একটা এরকম শিবির করব, একদিনের শিবির করব। আচ্ছা,
এই কথাগুলো বলার জন্য। আচ্ছা, গত বছর আমরা যেরকম নলছড়ে করেছি, সেখানে আমরা সাড়া পেয়েছি, ওরা যোগাযোগ রাখছে, আবার আমরা যেতে হবে। তো আপনাদের গোটা ত্রিপুরা রাজ্যে কটি শাখা আছে? না, আমাদের শাখা নেই। আচ্ছা, আমরা একটাই শাখা আমাদের, আগরতলা শাখা। আচ্ছা, এখন আমরা চেষ্টা করছি শাখা নতুন করে কোথাও কোথাও তৈরি করার জন্য, কিন্তু সেরকম ভাবে তৈরি হয়ে উঠতে পারছে না বলেই। শঙ্করবাবু, আমি এখানে একটা প্রশ্ন আপনার কাছে করতে চাইবো। চাকচিক্যময় জীবন চারিদিকে রয়েছে, চোখ খুললেই এখন একটা, সেটা নকল দুনিয়া বলুন, আসল দুনিয়া বলুন, যুবরা জানে না, ছোটরা জানে না, ছোটরা বুঝতে পারছে না কোন দুনিয়ায় ঘুরছে ওরা। সেই চাকচিক্যময় জীবন ছেড়ে আপনার শিবিরে কেন আসবে যুবরা? সেটাই বড় প্রশ্ন। একদম আপনি ঠিক প্রশ্ন করেছেন। তার ভিতরে ওই যে শুরু থেকে বলেছি যে তার ভিতরে সেই ধারণা দিতে হবে যে আমাদের মনুষ্য জীবনের মূল লক্ষ্য স্বামীজিকে ভালোবাসতে হবে, স্বামীজির আদর্শটাকে তার মনোপুত হতে হবে, তার ভিতরে একটা আইডিয়াল কি আছে, আমার জীবনের আইডিয়ালটা কি, স্বামীজির স্বামীজির আদর্শকে মানতে গেলে, বুঝতে গেলে, ভালোবাসতে গেলে আগে স্বামীজিকে জানতে হবে, স্বামীজিকে পড়তে হবে। অবশ্যই স্বামীজির জীবনী জানতে হবে, স্বামীজি কি করেছেন, 39 বছর বয়সে উনি কি করেছেন, সারা বিশ্ব জয় করে উনি কি না করেছেন, যার ভাবধারা এখনো চলছে, আরো চলবে, প্রায় 1,500 মানে 1,500 বছর পর্যন্ত চলবে ভবিষ্যৎবাণী করেছিলেন যে স্বামীজির ভাবধারা এরকম চলবে। উনি তো যুবকদের জন্য, যুবকদের তৈরি হওয়ার জন্য, দেশ গঠনের জন্য যুবকদের প্রতি আহ্বান। উনি বলেছিলেন যে আমাকে যদি 100 যুবক দাও, আমি তোলপাড় করে দিতে পারবো পৃথিবীকে সমাজ গঠনের ক্ষেত্রে, একদম আমরা বারবার গঠনের ক্ষেত্রে। ঠিক, এবং যুবদের কথা যখনই বলছি আমরা বারবার সমাজ কথাটা উঠে আসছে, বারবার দেশ, জাতি, এইসব কথা উঠে আসছে। কিন্তু শঙ্করবাবু, আজও আমাদের সমাজে বহু কুসংস্কার বা অবৈজ্ঞানিক রীতি পাশাপাশি, এগুলো তো চলছে, রীতির পাশাপাশি কিছু সামাজিক ব্যাধিও আমাদের সমাজে কিন্তু এখনো প্রচলিত আছে। সেটা পণ প্রথা বলুন বা এই ধরনের অনেকগুলো ব্যাধি আছে। তো সমাজ সংস্কারে আজকের যুবরা কতটা ভূমিকা নিচ্ছে বলে আপনি মনে করেন? মানে ওই আবারও বলবো যে একাংশ যুবক যারা বিপথে যাচ্ছে তাদের কথা বলছি না, বাকি তো যুবক, সিংহভাগ তো রয়েছে, সিংহভাগ যুবরা তো লক্ষ্যে পৌঁছচ্ছে, তাদের জীবনে সেটেলড হচ্ছে। তারা এই ধরনের সামাজিক ব্যাধিগুলো থেকে মুক্তি দিতে সমাজকে তারা কি ধরনের ভূমিকা নিচ্ছে? আসলে ভূমিকার ক্ষেত্রে সবাই সুসংগত না বলে প্রত্যেকে নিজ নিজ চিন্তা ভাবনা করছে যে কুসংস্কার কোনটা, এবং বর্তমান যুগে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, যেটা বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনা, এগুলো আজকালকার যুব সমাজের ভিতরে আছে। কিন্তু ওই সুসংগত না বলে সেটা আমরা একসাথে বহিঃপ্রকাশ আমরা দেখি না, যে সেটা ঝাঁপিয়ে পড়ছে, দেখছি না আমরা যে তারা মানে সংগঠিতভাবে তারা কোনো একটা কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করছে বা লড়াই করছে, সেটা চোখে পড়ছে না। কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে কোনো না কোনো যে ইয়েরা আছে যারা এইসব কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেন আছে, জ্ঞান বিজ্ঞান চর্চা করেন, বিজ্ঞান চর্চা করেন, তারা তো করছেই। ঠিক, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে যারা প্রৌঢ়, যারা বড়, যারা তারা অবশ্যই যুবদের সাহায্য করতে পারে, হেল্প করতে পারে, যে যেটা আগে নিজের আদর্শবান হতে হবে, তারপর অবশ্যই যুবদের দিকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। এখন কথা হচ্ছে যে আজকের পৃথিবীতে যেমন ধৈর্যের কথা বলা হয় মাঝে মধ্যে, অনেকে কিন্তু বলেন, বা যারা এসব বিষয়ে গবেষণা করেন তারা কিন্তু বলেন, মনোবিজ্ঞানীরা বলেন যে বড়দের প্রতি যে শ্রদ্ধার যে ধরনটা, সেটাও কিন্তু পাল্টে গেছে আজকের পৃথিবীতে। যুবরা খুব একটা বেশি, যারা গুরুজনরা, মানে সবাই না, একাংশ যুবরা কিন্তু খুব একটা বেশি গুরুত্ব দিতে পারছে না, দিচ্ছে না। তার জন্য কি যুবরাই দায়ী, নাকি মানে এর জন্য বড়রা সমাজ দায়ী? বড়রা, আমি আগে নিজে, ওই যে আমাদের একটা কথা আছে না, নিজে আচরিয়া শিখাও পরে, আমরা আগে নিজেই তো, আমরা যারা প্রৌঢ় আছি অনেকে, আমাদের ঘরে আমরা নিজেরাই তো সুশৃঙ্খল না, চরিত্রবান না, বা শ্রদ্ধাশীল না। আমার ছেলে বা আমার প্রতিবেশীর অন্যরা যুবকরা শিখবে কি? আমাকে দেখেই তো শিখবে। এই জন্য তো আমাদের বি অ্যান্ড মেক, এই আদর্শটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আগে নিজে হতে হবে, তাহলে কি আমি আমার যে যুবকরা যারা আছে তাদেরকে তারা আমাকে দেখে শিখতে পারবে, অবশ্যই শিখবে।
ওকে, আরেকটা বিষয় হচ্ছে যে দিন দিন তো আমাদের শহরগুলো স্মার্ট হচ্ছে এবং শহরের অধিকাংশ যুবরাই স্মার্ট বলেই ধারণা করা হয়। সেই তুলনায় কিন্তু গ্রাম পাহাড়ের যারা যুবরা রয়েছে তাদের স্মার্ট করে গড়ে তোলার জন্য কি ধরনের ভূমিকা নেওয়া উচিত? না হলে একটা বিরাট বড় গ্যাপ কি সৃষ্টি হয়ে যাচ্ছে না? মানে অবশ্যই সেখানেও এরকম চর্চা করা উচিত। আমরা আমাদের যুব মহামণ্ডলের চিন্তা ভাবনায় আমরা বলবো যে গ্রামগঞ্জের যারা যুবকরা আছে তাদেরকেও এরকম শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে তারাও সমাজ গঠনে, দেশ গঠনের উদ্বুদ্ধ হয়। আচ্ছা, সেটা করতে হবে। সেখানেও স্মার্ট আমাদের পরিষেবা, যেটা আমাদের শহরে দেখছি আমরা স্মার্ট হচ্ছি সব দিক দিকে, সেরকম গ্রামও যদি আমার সেই বিকাশটা না পৌঁছায় তাহলে ওই যুবকরা তো হতাশাগ্রস্ত। সার্বিক বিকাশ তো, সার্বিক যুবকদের বিকাশ তো হবেই। ওকে, অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে আজ আমরা অনেক কিছু আলোচনা করলাম, তবে যুবদের ভালো দিকটা আমরা খুব একটা বেশি আজ আলোকিত করলাম না, কারণ ভালোটা অবশ্যই আমাদের জন্য আগামী দিনে তোলা থাকবে। যেই জায়গাগুলোতে অভাব রয়েছে সেই জায়গাগুলোকে নিয়ে কাজ করতে হবে। সেটা শঙ্করবাবুরা কাজ করছেন, বা যে যার জায়গায় দাঁড়িয়ে নিজ নিজ পেশা অবশ্যই ঠিক রেখে আমরা সবাই করতে পারি। কিন্তু তবে যেটা বলছিলেন যে স্বামীজিও যেটা বলেছেন, আগে নিজে ঠিক হতে হবে, আগে চরিত্রবান আদর্শবান হতে হবে, তারপর যুবদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। শঙ্করবাবু, যেতে যেতে যুবদের জন্য এবং যেসব পরিবারের যুবরা রয়েছে তাদের পরিবার বা তাদের যারা অভিভাবকরা রয়েছেন তাদের জন্য কোন ধরনের বার্তা আপনি দিতে চাইবেন? হ্যাঁ, আমি যুব সমাজের কাছে এটাই বার্তা দিতে চাই যে আগে শরীর মন গঠন করার জন্য তৈরি হতে হবে, ভাবতে হবে আমার লক্ষ্য কি, মানে যুবকদের তার জীবনের লক্ষ্য কি সেটা আগে অনুভব করতে হবে। শুধু ওই প্রথাগতভাবে রোজগার করার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নাম যশ করার জন্য, সেই ভাবনার থেকেও আগে আমি যে মানুষ হিসাবে এসেছি যেহেতু এই সমাজে বা সংসারে, আমাকে কিছু করতেই হবে। ওই যে স্বামীজির একটা আদর্শ আছে, এসেছিস যখন দাগ রেখে যা। মানুষ হয়ে এসেছিস যখন দাগ রেখে যা, মানে কিছু করে দেখাতে হবে। এই বোধটা আমি মনে করব, আহ্বান করব সমস্ত যুব সমাজকে, এই বোধটা জাগ্রত করতে হবে তার। একদম। অসংখ্য ধন্যবাদ শঙ্করবাবু আজ আমাদের সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। নমস্কার। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। এই বাণী একটি মৃত প্রায় জাতিকে যিনি কানে দিয়েছিলেন তিনি ভারতবর্ষের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। একটি জাতির যখন খারাপ সময় আসে তখন এই অবস্থা থেকে সেই জাতিকে জাগরিত করার জন্য কোন মহাপুরুষের আবির্ভাব কিন্তু ঘটে। স্বামীজিও ছিলেন এমন একজন মহাপুরুষ, এক যুগ পুরুষ। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। স্বামীজি বলেছিলেন, ওঠো, জাগো, লক্ষ্যে পৌঁছানোর আগে থেমো না। সেই বাণী যুগে যুগে প্রত্যেক যুবক যুবতীদের কাছে আদর্শ বাণী। তবে যারা বিপথে যাচ্ছে তাদের আবার সঠিক পথে ফিরিয়ে আনতে হবে আমাদেরই। আর তখনই হয়তো ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। যুবদের সব খবরে চোখ রাখছি আমরা, আর আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।